সাদ্দাম হোসেন আবদাল মাজিদ আল তেকরিতি 1937 সালে ইরাকের তিরকিত শহরের এক দরিদ্র কৃষক পরিবারে তার জন্ম। সেখান থেকে সময়ের পালাবদলে হয়ে যান ইরাকের প্রেসিডেন্ট। টানা 2 দশকেরও বেশি সময় ধরে ইরাকের শাসন ক্ষমতায় ছিলেন। তার হাত ধরেই ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সমস্যায় জর্জরিত ইরাক হয়ে ওঠে মধ্যপ্রাচ্যের এক শক্তিশালী রাষ্ট্র। সেই সাথে সাদ্দাম হোসেন আরব জাতীয়তাবাদের ভিত্তিতে একটি আধুনিক ও ধর্মনিরপেক্ষ ইরাক গড়ে তোলার চেষ্টা করেছিলেন। আর এই ব্যাপারটা পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকা, খুব একটা ভালো চোখে দেখেনি। 2003 সালে আমেরিকার নেতৃত্বাধীন যৌথ বাহিনী ইরাক আক্রমণ করে, আর সে বছর ডিসেম্বরে সাদ্দামকে গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করে। আজকে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের উত্থান কাহিনী নিয়েই আমাদের গল্প। চলেন শুরু করা যাক। সাদ্দাম হোসেনের জন্মের কয়েক মাস আগেই তার বাবা নিরুদ্দেশ হয়ে যায়। জন্মের পর সাদ্দামের লালন পালন করা তার মায়ের পক্ষে বেশ কঠিন ছিল। তাই 3 বছর বয়সে সাদ্দামকে বাগদাদে তার চাচার কাছে পাঠানো হয়। সেখানেই তিনি বড় হতে থাকেন। চাচা খায়রুল্লাহ তালফা ছিলেন একজন সুন্নি মুসলিম এবং উগ্র আরব জাতীয়তাবাদী। তার রাজনৈতিক ধ্যান ধারণা তরুণ সাদ্দামকে দারুণভাবে প্রভাবিত করে। তাই 1957 সালে 20 বছর বয়সে সাদ্দাম তার চাচার সমর্থিত ইরাকের বাথ পার্টিতে যোগ দেন। আদর্শগত দিক থেকে এই বাথ পার্টির প্রধান লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে আরব দেশগুলোকে একত্রিত করা। তৎকালীন ইরাকের প্রেসিডেন্ট ছিলেন আবদাল কারিম কাসেম। ইরাকের কমিউনিস্ট পার্টির সাথে তার যোগসাজশ এবং আরও কিছু ঘটনাকে কেন্দ্র করে বাথ পার্টির সাথে আবদাল কাসেমের বেশ টানাপোড়েন চলতে থাকে। ফলশ্রুতিতে 1959 সালে সাদ্দাম হোসেন এবং বাথ পার্টির বেশ কিছু সদস্য মিলে প্রেসিডেন্ট কাসেমকে হত্যার চেষ্টা করে। হাতে এবং কাঁধে গুলিবিদ্ধ হলেও প্রেসিডেন্ট আবদাল কাসেম এই যাত্রায় বেঁচে যান, তবে প্রাণ হারান তার ব্যক্তিগত গাড়ি চালক। এই অপারেশনে অংশ নেওয়া বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হয় এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়, কিন্তু নানা কারণে এই দণ্ড কার্যকর করা যায়নি। সাদ্দাম তার কিছু সঙ্গীদের নিয়ে কোনোভাবে সিরিয়ায় পালিয়ে যান। সেখান থেকে 1960 সালে মিশরে চলে যান এবং 1963 সাল পর্যন্ত সেখানেই অবস্থান করেন। 1963 সালে ইরাকি আর্মির সমর্থনে বাথ পার্টি রামদান বিদ্রোহের মাধ্যমে কাসেমের সরকারকে উৎখাত করে। বাথ পার্টির শীর্ষ নেতাদের নিয়ে মন্ত্রিসভা গঠিত হয় এবং প্রেসিডেন্ট নির্বাচিত হয় আবদুল সালাম আরিফ, তবে তিনি বাথ পার্টির সদস্য ছিলেন না। এ সময় সাদ্দাম আবার দেশে ফিরে আসেন এবং আবদুল সালাম আরিফের সরকারের সদস্য হিসেবে নিযুক্ত হন। নবগঠিত সরকার পার্টির অনুকূলে হওয়ায় অভ্যন্তরীণ দ্বন্দ্বের কুলকিনারা করতে পারছিলেন না, ফলে সরকারের কর্মকাণ্ড ব্যাহত হয় এবং বিভিন্ন দ্বন্দ্বের জের ধরে 1963 সালে বাথ পার্টির প্রধান নেতা আলী সাহিল আল সাদি সহ 12 জনকে অস্ত্রের মুখে মাদ্রিদে পাঠানো হয়। আর নতুন করে ইরাকের বাথ পার্টিতে 15 সদস্যের নতুন কাউন্সিল গঠন করা হয়। সেই কাউন্সিলের প্রধান হিসেবে নিযুক্ত হন তৎকালীন প্রধানমন্ত্রী আহমেদ হাসান আল বকর। বাগদাদ রেডিওতে এই ঘোষণা প্রচারের পর আল সাদির হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে আসে। এমন উত্তপ্ত পরিস্থিতির পূর্ণ সুযোগ নেন প্রেসিডেন্ট আরিফ। 1963 সালের নভেম্বরে তিনি বাথ পার্টির 12 জন সদস্যকে সরকার থেকে বহিষ্কার করেন। একই সাথে বিলুপ্ত করেন বাথ পার্টির মিলিশিয়া বাহিনী। আর পার্টির এরকম দুরবস্থায় শক্ত হাতে হাল ধরেন হাসান আল বকর। দলকে পুনরায় সংগঠিত করার পাশাপাশি দলে তার শক্তি ক্রমাগত বাড়তে থাকে। আল বকরের সাথে সাথে সাদ্দামেরও শক্তি বাড়তে থাকে, কারণ ততদিনে সাদ্দাম আল বকরের একজন বিশ্বস্ত সহযোগী হয়ে ওঠেন। আল বকর নিয়মিত সাদ্দামকে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দিতেন এবং সাদ্দাম সেগুলো দক্ষতার সাথে পালন করতেন। 1964 সালে আল বকর ও সাদ্দামের নেতৃত্বে বাথ পার্টি পুনরায় প্রেসিডেন্ট আরিফের সরকারকে উৎখাতের প্রচেষ্টা চালায়। ব্যর্থ হলে আল বকর এবং সাদ্দাম দুজনকেই জেলে যেতে হয়। 1966 সালে সাদ্দাম জেল থেকে মুক্তি পেলে আল বকর তাকে ইরাকের বাথ পার্টির ডেপুটি সেক্রেটারি নিযুক্ত করেন। আর এই পদে থাকাকালে সাদ্দাম সংগঠক হিসেবে দক্ষতার সাথে দলকে আরও সুসংগঠিত করেন। এরপর 1968 সালে পুনরায় প্রেসিডেন্ট আরিফ সরকারকে উৎখাত করতে আবারও সাদ্দাম হোসেন এবং সালাহ ওমর আল আলী সামনে থেকে নেতৃত্ব দেন। যদিও এর প্রধান ছিলেন আহমেদ হাসান আল বকর, তবে এবার আর ব্যর্থতা নয়, বরং আরিফ সরকারের পতন ঘটে। আর প্রেসিডেন্ট আরিফ লন্ডনে পালিয়ে যান। সেখান থেকে চলে যান তুরস্কে। পুনরায় ক্ষমতায় আসে বাথ পার্টি। নতুন সরকারের প্রেসিডেন্ট হলেন আল বকর এবং সাদ্দাম হলেন তার ডেপুটি। 1968 সালে যখন বাথ পার্টি ক্ষমতায় আসে, তখন ইরাক নানামুখী সমস্যায় জর্জরিত। সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় এবং অর্থনৈতিক অস্থিরতা ছিল প্রবল। জাতিগতভাবে সমগ্র ইরাক ছিল বিভক্ত। শিয়া সুন্নি এবং আরব কুর্দি বিরোধ ছিল চরমে। পরিস্থিতি সামাল দিতে সাদ্দাম প্রথমেই মনোযোগ দেয় ইরাকের শান্তি আর নিরাপত্তা পুনরুদ্ধারের কাজে। নতুন করে যেন আর কোনো রেভলিউশন করতে না পারে, সেজন্যই সেনাবাহিনী এবং দলের মধ্যে চালায় শুদ্ধি অভিযান। সাদ্দামের পৃষ্ঠপোষকতায় সবার জন্য বিনা খরচে আবশ্যিক শিক্ষার ব্যবস্থা করা হয়। জীবনযাত্রার মান উন্নয়ন সহ বিনা খরচে চিকিৎসা সেবা এবং কৃষিখাতে প্রচুর ভর্তুকি দেওয়া হয়। 1973 সালে বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে গেলে সাদ্দাম ইরাককে তেলভিত্তিক অর্থনীতির দেশ হিসেবে গড়ে তোলেন। দেশের আয় বেড়ে যায় কয়েক গুণ, ফলে অবকাঠামোগত দিকে
নজর দেওয়া খুবই সহজ হয়। সাদ্দামের হাত ধরেই ইরাকে বড় বড় দালান, বড় বড় কারখানা, নতুন নতুন রাস্তাঘাট গড়ে উঠতে শুরু করে। হাজার হাজার মানুষ গ্রাম থেকে শহরে আসে আরও উন্নত জীবনযাপনের আশায়। কয়েক বছর আগের নৈরাজ্য পরিস্থিতি কাটিয়ে ইরাকি জনমনে তখন নতুন ভোরের স্বপ্ন। 1976 সালে সাদ্দাম ইরাকি আর্ম ফোর্সের জেনারেল পদে নিযুক্ত হন এবং ধীরে ধীরে নিজেকে সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত করেন। এ সময় প্রেসিডেন্ট আল বকর বয়সের ভারে সরকার পরিচালনায় অক্ষম হয়ে পড়েন। সেই সুযোগে সাদ্দাম সরকারের মুখপাত্র হিসেবে দেশে এবং বিদেশে পরিচিতি লাভ করেন। ধীরে ধীরে সাদ্দাম হয়ে ওঠেন দেশের সর্বময় ক্ষমতার অধিকারী। 1979 সালে প্রেসিডেন্ট আল বকর সিরিয়া এবং ইরাককে একত্রিত করার সিদ্ধান্ত নেন। এই লক্ষ্যে তিনি সিরিয়ার সাথে আলোচনাও শুরু করেন। আর সেটা হলে সিরিয়ার প্রেসিডেন্ট হাফিজ আল আসাদ হতেন সমগ্র রাষ্ট্রের ডেপুটি এবং আল বকর হতেন প্রেসিডেন্ট। এমনটা হলে সাদ্দাম ক্ষমতার দিক থেকে অনেকটাই দুর্বল হয়ে যেত। তাই তিনি নিজের ক্ষমতা পাকাপোক্ত করতে বৃদ্ধ প্রেসিডেন্ট আল বকরকে ক্ষমতা ছাড়ার জন্য চাপ দিতে থাকেন। টিকতে না পেরে 1979 সালের 16 জুলাই প্রেসিডেন্ট আল বকর প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন। আর নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন সাদ্দাম হোসেন আবদ আল মাজিদ আল তিকরিতি। তিনিই তখন ইরাকের সর্বময় ক্ষমতার অধিকারী।